বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। হযরত হাতম আসম রাদিয়াল্লাহু আনহুর একটি বাণী দিয়ে আমি আমার ক্লাস শুরু করতে চাই। হযরত হাতম আসম রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আছে যাহা আপন হাতে, নিত্য খুশি থাকো তাতে, পরদ্রব্যে করলে আশা, দুঃখ পাবে সর্বনাশা। বুখারী এবং মুসলিম শরীফে বলেছেন, ধনী হওয়া ধনের উপর নির্ভর করে না, নির্ভর করে মনের তৃপ্তির উপর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বলতে চাই যে হযরত হাতম আসম রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তোমরা নিজেরা যা আপন হাতে রুজি করবে বা আপন প্রচেষ্টা যেটা অর্জন করবে তাতেই তোমরা খুশি থাকো, অন্যের উপর নির্ভরশীল হও না। সেটা শিক্ষার ক্ষেত্রে হোক, অর্থ সম্পদ ক্ষেত্রে হোক, অথবা জ্ঞানের হোক, অথবা কাজের হোক। তোমরা নিজেরা শিখো, নিজেরা যা শিখো তার উপর নির্ভরশীল হওয়ার চেষ্টা করো, এবং তোমরা যে সম্পদ অর্জন করবে তাতেই তোমরা সন্তুষ্ট থাকো। অন্যের বৃহৎ বৃহৎ প্রচুর সম্পদের দিকে তাকিয়ে নিজেকে দুঃখ বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এতে দুঃখ বাড়বে, যন্ত্রণা বাড়বে, তোমার কোনো লাভ হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের পক্ষ থেকে একাদশ শ্রেণীর বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র চতুর্থ এবং অধ্যায় চতুর্থ, আজকে আমাদের রেওয়া মিলের সৃজনশীল সমস্যা এবং তার সমাধান কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের খাতা, কলম, পেন্সিল এবং ক্যালকুলেটর নিয়ে এই ক্লাসের জন্য প্রস্তুত থেকো। আজকে আমাদের আলোচনা রেওয়া মিলের সৃজনশীল সমস্যা ও এর সমাধান নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাস শেষে তোমরা মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করতে পারবে, মুনাফা জাতীয় আয় এবং ব্যয়বাচক হিসাবগুলো কি কি তা জানতে পারবে, চলতি সম্পদ এবং চলতি দায় নির্ণয় করতে পারবে, রেওয়া মিল প্রস্তুত করার পদ্ধতি বর্ণনা করতে পারবে এবং রেওয়া মিল প্রস্তুত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আমাদের ক্লাসে যাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আয়বাচক এবং ব্যয়বাচক এবং এই আয়বাচক এবং ব্যয়বাচকের মধ্যে কোনগুলো হিসাব সমীকরণকে কিভাবে প্রভাবিত করে সেই বিষয়গুলো তোমরা এখানে জানতে পারো। দেখো, আমাদের রেওয়া মিলের মধ্যে রেওয়া মিলের প্রধান কাজ যদিও ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা, এছাড়া অনেক সময় খ বা কতে বিভিন্ন রকমভাবে প্রশ্ন করে থাকে। এই প্রশ্নগুলো উত্তর দেওয়া অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের সমস্যা হয়। যে প্রশ্নগুলোর মধ্যে থাকে যে আয়বাচক হিসাবের পরিমাণ নির্ণয় করো, ব্যয়বাচক হিসাবের পরিমাণ নির্ণয় করো, সম্পত্তিবাচক হিসাবের পরিমাণ নির্ণয় করো, দায়বাচক হিসাবের পরিমাণ নির্ণয় করো, বা মালিকানা সত্ত্ব পরিমাণ নির্ণয় করো। বিভিন্ন রকম প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য তোমাদেরকে বলতে চাই যে কোন হিসাবগুলো আয়বাচক, কোন হিসাবগুলো ব্যয়বাচক, কোন হিসাবগুলো সম্পত্তিবাচক, কোন হিসাবগুলো দায়বাচক, এটা তোমাদেরকে জানতে হবে। এবং অনেক সময় প্রশ্ন করে থাকে, উত্তর চাওয়া হয়ে থাকে মালিকানা সত্ত্ব তো কিভাবে নির্ণয় করবা বা মালিকানা সত্ত্ব নির্ণয় করো। সেই কারণে আমি হিসাব সমীকরণের বিষয়টি এবং হিসাবের শ্রেণী বিষয়টি জানার জন্য তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, যখন তোমার কাছে সম্পত্তি পরিমাণ জানতে চাবে, তখন তোমাকে এই সম্পদগুলো তোমাকে অর্থাৎ রেওয়া মিলের মধ্যে এই সম্পদগুলো যদি থাকে তাহলে এই সম্পদগুলো বের করে তার যোগফল নির্ণয় করতে হবে। তোমার কাছে যদি দায়ের পরিমাণ জানতে চায়, তাহলে এই যে দায়বাচক হিসাবগুলো অর্থাৎ তোমার উদ্দীপকের যে রেওয়া মিল রয়েছে, এই রেওয়া মিল থেকে তোমার এই দায়বাচকগুলো বের করে মোট দায়ের পরিমাণ নির্ণয় করতে হবে। অনেক সময় তোমার কাছে মালিকানা সত্ত্ব চাওয়া হয়ে থাকে বা চাওয়া হয়ে থাকে, তখন তোমাকে মূলধনের সাথে এই আয়গুলো যোগ করতে হবে এবং এই ব্যয়গুলো যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে তোমাকে মালিকানা সত্ত্ব বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার কাছে সম্পদের পরিমাণ চাইলে তুমি কিভাবে বের করবা তা তোমার সামনে উপস্থাপন করা হলো।
তোমার কাছে যদি দায়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়, দায় কোনগুলো সেগুলো তোমার সামনে উপস্থাপন করা হলো। এবং তোমাকে যদি প্রশ্ন করা হয় বা প্রশ্নের উত্তর চাওয়া হয় যে মালিকানা সত্ত্ব নির্ণয় করো, তাহলে মালিকানা সত্ত্ব তুমি কিভাবে নির্ণয় করবা তার প্রশ্ন এবং উত্তর তোমার সামনে উপস্থাপন করা হলো। মালিকানা সত্ত্ব নির্ণয় করার ক্ষেত্রে মূলধনের সাথে তোমাকে এই রেওয়া মিলে যদি আয়গুলো থাকে যোগ করতে হবে এবং এই ব্যয়গুলো বাদ দিতে হবে এবং উত্তোলন বা আয়কর এবং ব্যক্তিগত কোনো খরচ থাকলে সেগুলো তোমাকে বাদ দিতে হবে। আয়কর, জীবন বীমা প্রিমিয়াম বাদ দিতে হবে। তাহলে মালিকানা সত্ত্বের ক্ষেত্রে কি করতে হবে? মূলধনের সাথে এই আয়গুলো যদি থাকে তা যোগ করতে হবে। এই ব্যয়গুলোর মধ্যে যে ব্যয় থাকবে তা বাদ দিতে হবে এবং উত্তোলন থাকলে উত্তোলন বাদ দিতে হবে। আয়কর থাকলে আয়কর বাদ দিতে হবে। জীবন বীমা প্রিমিয়াম থাকলে জীবন বীমার প্রিমিয়াম বাদ দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আরো প্রশ্ন করা হয়ে থাকে অনেক ক্ষেত্রে যে আয়বাচকগুলোর মধ্যে প্রত্যক্ষ আয় কোনগুলো, পরোক্ষ আয় কোনগুলো, এইগুলো সব পরোক্ষ আয়। এবং ব্যয়বাচকের গুলোর মধ্যে প্রত্যক্ষ ব্যয় কোনগুলো এবং পরোক্ষ ব্যয় কোনগুলো, সেগুলো তোমার সামনে তুলে ধরা হয়। এই ব্যয়গুলো হলো প্রত্যক্ষ ব্যয় এবং এই ব্যয়গুলোকে পরোক্ষ ব্যয় বলা হয়ে থাকে। এবং সম্পত্তি বাচকগুলোর মধ্যে কোনগুলো তোমার স্থায়ী সম্পদ, কোনগুলো তোমার চলতি সম্পদ, এই প্রশ্নগুলো করা হয়ে থাকে। এই সম্পত্তি বাচক যদি তুমি পড়ো, এখান থেকে কোনগুলো চলতি সম্পদ, কোনগুলো স্থায়ী সম্পদ, তাও তুমি নির্ণয় করতে সক্ষম হবে। এখন দায়বাচকের মধ্যে তোমার চলতি দায় চাওয়া হইতে পারে এবং দীর্ঘমেয়াদী দায় চাওয়া হইতে পারে। চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় তুমি এখান থেকে তুমি নির্ণয় করতে পারবে। এছাড়া অনেক সময় তোমাকে প্রশ্ন করা হয়ে থাকে যে মূলধন জাতীয় ব্যয় এবং মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সম্পত্তি বাচকগুলোর মধ্যে যে দীর্ঘমেয়াদী সম্পদ বা স্থায়ী সম্পদ রয়েছে, এই স্থায়ী সম্পদগুলো হলো মূলধন জাতীয় ব্যয় এবং দায়গুলোর মধ্যে যেগুলা দীর্ঘমেয়াদী দায়, এই দীর্ঘমেয়াদী দায়গুলোর সাথে মূলধন এবং স্থায়ী সম্পদ বিক্রি যদি যোগ করা হয়, তাহলে তোমার মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেজন্যই তোমাদের সামনে আমি হিসাবের শ্রেণীগুলো এবং হিসাব সমীকরণগুলো আমি আলোচনা করলাম এবং তার উদাহরণগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা এই বিষয়গুলো আয়ত্ত করলে এখান থেকে যথেষ্ট উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি রেওয়া মিলের একটি উদ্দীপক তুলে ধরা হলো। এখন দেখো মূলধন, এটা সাধারণত ক্রেডিট হয়, এটা দেনাদার, সম্পদ ডেবিট হবে, পাওনাদার দায় ক্রেডিট হবে, ক্রয় হলে ব্যয়বাচক ডেবিট হবে, বিক্রয় হলে আয়বাচক ক্রেডিট হবে, বিনিয়োগের প্রাপ্য সুদ এটা কিন্তু সম্পদ, এটা কিন্তু ডেবিট হবে, ক্রয় ফেরত এটা হলো ক্রয় বিপরীত হিসাব ক্রেডিট হবে, বিক্রয় ফেরত এটা হলো বিক্রয় বিপরীত হিসাব ডেবিট হবে, ক্রয় পরিবহন এটা খরচবাচক ডেবিট হবে, বিক্রয় পরিবহন খরচবাচক ডেবিট হবে, আমদানি শুল্ক খরচবাচক ডেবিট হবে, রপ্তানি শুল্ক খরচবাচক ডেবিট হবে, ভূমি ও দালান কোঠা সম্পত্তিবাচক ডেবিট হবে, প্রদেয় বিল দায়বাচক ডেবিট হবে, 10% ব্যাংক ঋণ দায়বাচক দীর্ঘমেয়াদী দায় বা মূলধন জাতীয় প্রাপ্তি এটা ক্রেডিট হবে, বকেয়া বেতন চলতি দায় এটা ক্রেডিট হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রশ্নে চাওয়া হয়েছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে তাহলে মূলধনের 90,000 টাকা এটা হবে এবং 10% ব্যাংক ঋণ অর্থাৎ মেয়াদের ভিত্তিতে যে কারবার টাকা পেয়ে থাকে, এইগুলোর যোগফল হয় মূলধন জাতীয় প্রাপ্তি। আমাদের এই উদ্দীপকের মধ্যে দীর্ঘমেয়াদী প্রাপ্তি দুইটি রয়েছে, একটি হলো মূলধন যা দীর্ঘমেয়াদীর জন্য কারবার পেয়ে থাকে, মালিককে এই 90,000 টাকা ফেরত দেওয়ার প্রয়োজন হয় না, এটা সেই জন্য দীর্ঘমেয়াদী, এবং 10% ব্যাংক ঋণ 60,000 টাকা, এটাও সাধারণত ব্যাংক থেকে একটা দীর্ঘমেয়াদ পরিশোধ করার জন্য সময় পাওয়া যায়, সেই জন্য এটাও একটি দীর্ঘমেয়াদী প্রাপ্তি। এই দুইটি হলো দীর্ঘমেয়াদী প্রাপ্তি, একটি হলো মূলধন আর একটি হলো 10% ব্যাংক ঋণ, এই দুইটির যোগফল হবে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি প্রশ্ন করা হয়েছে, খ নম্বরে বলা হয়েছে রেওয়া মিল প্রস্তুত করো। রেওয়া মিল কিভাবে প্রস্তুত করা হবে তোমাদেরকে আলোচনা করা হয়েছে ইতিমধ্যে। এবং গ নম্বরে বলা হয়েছে চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সমস্ত সম্পদ 1 বছরের মধ্যেই বা 6 মাসের মধ্যে বা 4 মাসের মধ্যেই নগদে পরিণত হয়, এই সম্পদগুলোকে বলা হয় চলতি সম্পদ, এবং যে দায়গুলো 3 মাস বা 4 মাসের মধ্যে সাধারণত পরিশোধ করতে হয়, এই দায়গুলোকে বলতে হয় চলতি দায়। এখন আমাদের চলতি সম্পদ এবং চলতি দায় তোমাদের সামনে তুলে ধরছি। দেনাদার হলো চলতি সম্পদ, পাওনাদার চলতি দায়, এবং বিনিয়োগে প্রাপ্য সুদ চলতি সম্পদ, বিনিয়োগে প্রাপ্য সুদ চলতি সম্পদ, এবং প্রদেয় বিল চলতি দায়, এবং বকেয়া বেতন চলতি দায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এখানে চলতি সম্পদ এবং চলতি দায় কোনগুলো তোমাদের তা জানানো হলো। এখন আমরা তা সমাধানের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক নাম্বার প্রশ্ন ছিল মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। মূলধন 90,000 টাকা, 10% ব্যাংক ঋণ 60,000 টাকা, এই হলো 1,50,000 টাকা। চলতি দায় এবং চলতি সম্পদ ছিল দেনাদার 25,000 টাকা, বিনিয়োগে প্রাপ্য সুদ 5,000 টাকা, এই হলো 30,000 টাকা। চলতি দায় ছিল পাওনাদার 30,000 টাকা, প্রদেয় বিল 20,000 টাকা, বকেয়া বেতন 10,000 টাকা, এই 60,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের উদ্দীপক অনুযায়ী মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ এবং চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করে তোমাদের সামনে তুলে ধরা হলো। আমি আশা করি তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রেওয়া মিলটি জনাব হাবিবের ব্যবসায়ী রেওয়া মিলটির সমাধান দিচ্ছি। মূলধন ক্রেডিট 90,000 টাকা, দেনাদার ডেবিট 25,000 টাকা, পাওনাদার ক্রেডিট 30,000 টাকা, ক্রয় ব্যয়বাচক ডেবিট 50,000 টাকা, বিক্রয় আয়বাচক ক্রেডিট 40,000 টাকা, বিনিয়োগে প্রাপ্য সুদ এটা চলতি সম্পদ ডেবিট 5,000 টাকা, ক্রয় ফেরত ক্রয় বিপরীত হিসাব ক্রেডিট 5,000 টাকা, বিক্রয় ফেরত ডেবিট 10,000 টাকা, ক্রয় পরিবহন ডেবিট 5,000 টাকা, বিক্রয় পরিবহন ডেবিট ব্যয়বাচক 8,000 টাকা, আমদানি শুল্ক ব্যয়বাচক ডেবিট 2,000 টাকা, রপ্তানি শুল্ক ব্যয়বাচক ডেবিট 5,000 টাকা, দালান ভূমি ও দালান কোঠা এটা হলো মূলধন জাতীয় ব্যয় বা স্থায়ী সম্পদ যার ডেবিট 1,45,000 টাকা, প্রদেয় বিল চলতি দায় ক্রেডিট 20,000 টাকা, ব্যাংক ঋণ দীর্ঘমেয়াদী দায় ক্রেডিট 60,000 টাকা, বকেয়া বেতন চলতি দায় ক্রেডিট 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করে যোগফলের সমষ্টি নির্ণয় করতে সক্ষম হয়েছ এবং এখান থেকে তোমরা রেওয়া মিলের তৈরি করা বিষয়গুলো বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মূল্যায়ন তোমাদের বলতে চাই মূলধন জাতীয় প্রাপ্তি কি কি তোমরা বলতে পারবে, চলতি সম্পদ এবং চলতি দায়গুলো কি কি বলতে পারবে, রেওয়া মিলের উভয় পাশের যোগফল না মিললে কি করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা বলতে পারবে। রেওয়া মিলের উভয় পাশে মিলে যাওয়ার কথা যদি মিলে না যায় তাহলে কোথাও ভুল ত্রুটি বা বিচ্যুতি রয়েছে। এই ভুল ত্রুটি বা বিচ্যুতি আপাতত বের করার পূর্ব পর্যন্ত একটি হিসাব দ্বারা মিল করতে হয়, তার নাম অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব সেটা ডেবিট পাশেও বসতে পারে এবং ক্রেডিট পাশেও বসতে পারে। অর্থাৎ রেওয়া মিলের উভয় পাশে যে পাশে ঘাটতি থাকবে সেই ঘাটতি পূরণ করার জন্য একটু অনিশ্চিত হিসাব দ্বারা তা মিল করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই যোগফল না মিললে তাহলে এই অনিশ্চিত হিসাব দ্বারা রেওয়া মিল করতে হয়। এবং যখন আমাদের অনিশ্চিত হিসাব থাকবে তোমরা মনে করবা যে কোথাও ভুল ত্রুটি বা বিচ্যুতি রয়েছে, এই ভুল ত্রুটি এবং বিচ্যুতি উদ্ঘাটন করার পর এই অনিশ্চিত হিসাব উঠে দেওয়া হয়। সেই জন্য এর নাম অনিশ্চিত হিসাব, যে হিসাবের কোনো নিশ্চয়তা নেই, যে ভুলের কারণে অনিশ্চিত হিসাব তৈরি হয়েছে, সেই ভুল ত্রুটি পাওয়া গেলে অনিশ্চিত হিসাব আর থাকবে না, তখন অনিশ্চিত হিসাব উঠে যাবে। সেই জন্য এই হিসাবটার নাম হইল অনিশ্চিত হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা রেওয়া মিলের অঙ্ক করতে পারবে। তোমাদের সামনে একটি বাড়ি কাজ তুলে ধরা হলো, বাড়ি কাজটি করে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমরা যে আলোচনার মাধ্যমে বা সমস্যা সমাধানের মাধ্যমে একটি অঙ্ক তোমাদেরকে তুলে ধরেছি, এই অঙ্কের আলোকেই তোমাদেরকে এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে, সেই প্রশ্নটি থেকে তোমরা একটি রেওয়া মিল প্রস্তুত করবে এবং রেওয়া মিল থেকে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করবে, আর রেওয়া মিলের কত টাকা চলতি দায় আছে তা তোমরা নির্ণয় করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি এই ক্লাস থেকে তোমরা রেওয়া মিল সম্পর্কে সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর কিভাবে তৈরি করা হয় ধারণা পেয়েছ। আর তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং আমরা আরো দুই একটি রেওয়া মিলের ক্লাস দিয়ে এই অধ্যায়টি শেষ করব। তোমরা নিয়মকানুনগুলো মনে রাখবে এবং তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আশা করি আগামী 30 মার্চে তোমাদের সাথে হয়তো সরাসরি দেখা হবে, ক্লাস হবে, এই প্রত্যাশা রাখি এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাস এখানে ইতি টানতে চাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।